আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। রাজধানীর আদ্দিন হাসপাতালে এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে 6 শিশুর মৃত্যু হচ্ছে। বুধবার সকালে ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয় এবং সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের অবস্থার অবনতি ঘটে এবং এক পর্যায়ে 6 জন শিশুর মৃত্যু হয়। পোস্ট অপারেটিভ রুম, সেখানে শিশু নিউবর্ন বেবি, যেটা 1 থেকে 2 দিনের বেবিরা ছিল, 6 জন ছিল, আর তাদের মারা ছিল 10 থেকে 11 জন। এ পর্যন্ত 11 জনের কথা শুনেছি। তারা ওই একটা বড় পোস্ট অপারেটিভ রুম সেখানে ছিল। 6 শিশু সবাই অসুস্থ হয়ে গেছে এবং সবাইকে আইসিইউতে শিফট করা হয়েছে এবং সেখানে 6 জনই ইন্তেকাল করেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আদ্দিন হাসপাতালে আছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, শিশু মৃত্যুর সংখ্যা আসলে কত জানতে পেরেছেন কিনা? এছাড়া মৃত্যুর কারণ নিয়ে কি কোনো বক্তব্য পাওয়া গেছে? মৃত্যুর কারণ নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আমরা এখান থেকে যতটা জানতে পেরেছি, এখানে যারা ভুক্তভোগী মায়েরা রয়েছেন এবং তাদের আত্মীয় স্বজন যারা রয়েছেন, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এখানে এসির গ্যাস লিকেজ হয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমাদেরকে তারা এমনটাই জানিয়েছে। মূল ঘটনা যদি আপনাকে একটু জানাতে চাই, গতকাল মধ্যরাত থেকে অর্থাৎ ভোররাত থেকে ঠান্ডা লাগছিল বলে এই পোস্ট অপারেটিভে একজন মা বলেছিল এসি বন্ধ রাখার জন্য। ঠিক সেই সময় একজন কর্তব্যরত নার্স এসি বন্ধ রাখেন। কিছুক্ষণ পর আবার সেই মা এসে বলেন এসি ছাড়ার জন্য। এসি যখন ছেড়ে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে গ্যাস লিকেজ হয়ে আস্তে আস্তে করে বাচ্চারা অসুস্থ হয়ে পড়েন এবং এর ফলশ্রুতিতে শিশু মৃত্যু হয় বলে আমরা এখান থেকে মোটামুটি যারা ভুক্তভোগী রয়েছেন তারা আমাদেরকে এমনটা বলেছেন। তবে তাদের সুনির্দিষ্ট একটা অভিযোগ রয়েছে, গত 3-4 দিন যাবৎ নাকি এরকমটা ঘটছিল এবং এই মর্মে তারা কিন্তু এখানে কর্তব্যরত যারা নার্স রয়েছে এবং চিকিৎসক রয়েছে এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে বিষয়টি অবহিত করেছিলেন তারা, কিন্তু তারা এই বিষয়টাতে কোনো কর্ণপাত করেনি। এখানে ভুক্তভোগী যারা রয়েছেন তারা আমাদেরকে এমনটাই অভিযোগ করেছেন এবং এখানে আমরা যেটা জানতে পেরেছি যে 6 জন শিশুর মৃত্যু ঘটেছে। পোস্ট অপারেটিভে ইউনিটে গতকালকে ডাক্তাররা যেটা বলেছে যে 6 জন শিশু এবং 10 থেকে 11 জন মায়েরা ছিল, কিন্তু এখানে যারা ভুক্তভোগী যারা রয়েছেন তারা বলেছেন যে এখানে শিশু সংখ্যা প্রায় 13 জন ছিল এবং সেই 13 জন থেকে 11 জনের মৃত্যু হয়েছে, এমনটা তারা বলেছেন যারা এখানে ভুক্তভোগী রয়েছেন। তবে সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত ওইভাবে বলা যাচ্ছে না যে 6 জনের বেশি আসলে কেউ মৃত্যুবরণ করেছে কি না। তবে এখানে যারা রয়েছেন ভুক্তভোগী, যারা চিকিৎসা নিতে আসছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ এখানে তুলে ধরছেন। আমরা একজনকে এখানে পেয়েছি, তারও বিভিন্ন অভিযোগ রয়েছে। আমরা যদি জানতে চাই আসলে কি হয়েছিল গতকালকে, আপনি কি জানতে পেরেছিলেন আসলে এবং আপনার কোনো অভিযোগ আছে যেটা আপনি বলেছিলেন কিছুক্ষণ আগে? এখানে আমরা ভর্তি হলে আমরা 4 তারিখে ভর্তি হয়েছিলাম। তো সিজার করার কথা ছিল যে আজকে সিজার করবে। এই সিজার আপনার ঘুরাইতে 3 দিন পরে সিজার করছে। সিজার করার পরে এত সময়কে আমি নার্সরে বলছি, নার্স বল যে ডাক্তার জানে, ডাক্তারে বলেন কথা বলেন। পরে নার্সের সাথে রাগারাগি করছি যে আমার ওয়াইফের না খাওয়াই রাইখে দিয়েছে। হ্যাঁ, পরে যখন ক্রিটিক্যাল কন্ডিশনে গেছে তখন স্যালাইন নিয়ে আসেন, স্যালাইন দিয়ে এরপর সিজার করছে অনেক লেট করে। যাই হোক, এরপরে সিজার করার পরে অ্যাডমিন অফিসে গেছি। অ্যাডমিন অফিস বলে যে আমাদের ক্যাপাসিটির বাইরে একটু সময় লাগবে, এই বিভিন্নভাবে হয়রান করে। এবং নার্সেরা কথা বললে পুরুষ মানুষ তো ভিতরে ঢুকতে দেয় না, ভিতরে কী কন্ডিশন আছে আমরা দেখতে পারি না, খুব খারাপ ব্যবহার করে। এবং এরপরে আমরা বাসায় চলে গেছি, 2 দিন ছিলাম। এর মধ্যে ইনফেকশন, আমি 1 ঘন্টা ছিলাম এখানে, 1 ঘন্টার মধ্যে 10-12 জন লোক আসছে ইনফেকশন। এই ইনফেকশন নিয়ে ভর্তি হয়ে এ পর্যন্ত এখনও ইনফেকশন নিয়ে ভর্তিতেই আছে।
জি, শুনছিলেন যে এখানে যারা চিকিৎসা নিতে আসে তাদের বিভিন্ন ধরনের অভিযোগ এখানে রয়েছে। এখানে নার্সদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং পাশাপাশি এখানে চিকিৎসা নিতে আসলে মানুষজন হয়রানির শিকার হচ্ছে এরকমটাও বলছিলেন আমাদেরকে যারা ভুক্তভোগী চিকিৎসক এখানে রয়েছেন। যারা ভুক্তভোগী চিকিৎসা নিতে আসা প্রার্থী যারা রয়েছেন তারা এরকমটাই আমাদেরকে জানাচ্ছিলেন। তো ইতিমধ্যে আমরা জেনেছি যে আনুষ্ঠানিকভাবে 6 জন শিশু মৃত্যুর কথা বলেছে, সংখ্যাটা আরও বাড়তে পারে। সেই বিষয়ে হয়তোবা পরবর্তীতে আমরা জানতে পারবো এবং পরবর্তীতে এখানে হালনাগাদ তথ্য আপনাকে জানিয়ে দেব। শামীম, আপনাকে ধন্যবাদ। পবিত্র ঈদুল আজহা ঘিরে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বইছে উৎসবের আমেজ। ঈদের নামাজ, পশু কোরবানি এবং হজের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সৌদি সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলিম উম্মাহ পালন করছেন ত্যাগের এই মহামান্বিত উৎসব। আজ 10 জিলহজ সকালে সৌদি আরবের মিনায় অবস্থিত জামারাতে বড় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহার মূল আনুষ্ঠানিকতা। পরে পশু কোরবানি, মাথা মুন্ডন বা চুল ছাঁটার মাধ্যমে এহরাম থেকে মুক্ত হন হাজিরা। এরপর পবিত্র কাবা শরীফে তাওয়াফের মধ্য দিয়ে চলছে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা। এদিকে সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদকে ঘিরে বিরাজ করছে আনন্দঘন পরিবেশ। বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের প্রবাসী মুসলমানরাও পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বরাবরের মতো এবারও রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে ঈদের 5টি জামাত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এই প্রধান জামাতে অংশ নেবেন। আধুনিক সুযোগ সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনায় ঈদ জামাতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক আয়োজন করা হয়েছে। 121টি কাতারে একসঙ্গে প্রায় 35,000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, পুরুষ 250 জন এবং নারী 80 জনের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় 31,000 পুরুষ এবং প্রায় 3,500 মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে। প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। তাই রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে প্রতিদিনের মতো আজও রয়েছে শিডিউল বিপর্যয়। নীলসাগর এক্সপ্রেস 3 ঘন্টা এবং একতা এক্সপ্রেসের বিলম্ব ছাড়া ও টিকিট ছাড়া যাত্রী উঠায় ভোগান্তি ছিল বলে জানান যাত্রীরা। যারা টিকিট কেটেছে তারা দেরিতে স্টেশনে আসে সিটে বসতে পারছেন না বলে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী বিপুল দেবরায়। বিপুল, বাস টার্মিনালে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো দৃশ্য চোখে পড়েছে কিনা জানাবেন। সকাল থেকে ট্রেনের যে উপচে পড়া ভিড়, ঠিক একই চিত্র কিন্তু বাস টার্মিনালগুলোতে আমরা দেখতে পাচ্ছি। সকালে কিছুটা সময় বৃষ্টি ছিল এবং বৃষ্টির পরে হয়তো কিছুটা ধীরগতি থাকলো, কিন্তু এখন স্বাভাবিক প্রক্রিয়ায় বিভিন্ন যাত্রী বিভিন্ন জায়গা থেকে আসতে শুরু করেছে। আমরা বাস টার্মিনালগুলো দেখতে পাচ্ছি এবং মহাখালী বাস টার্মিনালে এসে যে বিষয়টি আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে বাস সংকুলনের কারণে অনেক যাত্রী কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ বিভিন্ন উত্তরবঙ্গের যে বাসগুলো রয়েছে এবং সেই বাসের যাত্রীদের যে ভোগান্তির যে চিত্রটা সেটা ফুটেছে, সেটা হচ্ছে ওখান থেকে দীর্ঘ সময় বাস স্টেশনে আসতে সময় লাগছে, সেটা আমাদেরকে এমনটা জানিয়েছেন। এবং যাত্রীরা বলছেন যে 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করার পরও টার্মিনালে বাস না থাকার কারণে তারা অপেক্ষা করতে হচ্ছে। এবং সেই সাথে আরও একটি অভিযোগ, সেটি হচ্ছে আরেকটি সিন্ডিকেট যারা বলছেন যে কিছু কিছু বাস, বিশেষ করে শেরপুর, নালিতাবাড়ি যে বাসগুলো রয়েছে সে বাসগুলো অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য অনেক সময় এই ধরনের বিলম্ব হওয়ার যে বিষয়টি সেটি তারা ফায়দা লুটার চেষ্টা
কাজটা করছে বলে এমনটা জানিয়েছেন। তারা বলছেন 200 থেকে 250 টাকার যে স্বাভাবিক যে ভাড়াটা ছিল সেটি এখন 700 টাকা পর্যন্ত ভাড়া দাবি করছে, এমনটা আমাদেরকে যাত্রীরা অভিযোগ করেছেন। তবে আপনি জানেন কিছুক্ষণ আগে এখানে মাননীয় মন্ত্রী এসেছিলেন, সড়ক পরিবহন ও রেলমন্ত্রী শেখ রবিউল। উনি আসার পরে পরিদর্শন করে সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যেখানে এই অভিযোগটা পাচ্ছেন এবং ভাড়া বৃদ্ধির যে বিষয়টি সেখানে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন। সে সাথে তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার জন্য কোনো ত্রুটি রাখা হয়নি এবং ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। যারা অভিযোগ দিচ্ছেন বাড়তি ভাড়ার বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সে সাথে তিনি আরও বলেছেন যে বাস কাউন্টারের বাইরে গিয়ে কিছু অসাধু ব্যবসায়ী বলা যায় যারা বাস কাউন্টারের টিকিট বিক্রির জন্য জড়িত রয়েছে, তারা দেখা যাচ্ছে বাড়তি ভাড়া আদায় করছে কাউন্টারের বাইরে, অর্থাৎ বাস টার্মিনালের বাইরে গিয়ে যে বাড়তি ভাড়াটা নিচ্ছেন। সে সাথে তিনি আরও বলেছেন যে ট্রেনের যে বিষয়টি সেটি উনি বলেছেন যারা সিট পাচ্ছে না, যে এবং একটা অভিযোগ তিনি দেখেছেন যে জানলা দিয়ে বা বিভিন্ন যাত্রী আছেন, তিনিও বলছেন যে আসলে একই টিকিট বিভিন্ন জনকে দেওয়ার কারণে এই ব্যবস্থাটি নেওয়া হচ্ছে না। অর্থাৎ যাত্রীরা একই টিকিট বিভিন্ন জনকে পাস করার ফলে অসাধু একটা গ্রুপ যারা টিকিট না কেটেও ট্রেনে উঠে বসে আছে এবং সেই টিকিট দিয়ে তারা ভ্রমণ করছেন। এতে যারা প্রকৃত যারা টিকিট নিয়েছেন তারা হয়তো টিকিটটা পাচ্ছে না, এমনটা তিনি বলেছেন। তিনি বলছেন যে আসলে সব কিছুর ব্যবস্থাপনার জন্য সরকার মনিটরিং করছে। সে সাথে আপনি জানেন হাইকোর্টের একটা বিষয় রয়েছে নারীদের জন্য আলাদা একটি কোচের ব্যবস্থা করা ট্রেনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রেও তিনি জানিয়েছেন যে আগামী ঈদের পরেই এবং প্রতিটা আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা একটা কোচের ব্যবস্থা করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ফারিয়া, আপনাকে ধন্যবাদ। ঈদের আগের দিনেও নারীর টানে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। বৃষ্টির কারণে ভোগান্তি কিছুটা বেশি, ফলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা গাজীপুর ও চন্দ্রা নবীনগর সড়কে ধীরগতিতে চলছে গণপরিবহন। থেমে থেমে যানবাহন চলছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর থেকে সেতু পর্যন্ত। ভোগান্তি রয়েছে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুটি পয়েন্টেও। বাড়তি ভাড়ার কারণে অনেকে ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ যোগে বাড়ি ফিরছেন। যাত্রীদের অভিযোগ যানজট থাকলেও মহাসড়কে তৎপর দেখা যায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এদিকে বৈরী আবহাওয়ার ভেতরেও লঞ্চ চলাচল অব্যাহত আছে। এমনিতে আর এখন ভাড়া হচ্ছে 600, 700, 800 দিয়ে দেবা পারতেছে ওইভাবে নিতেছে। আজকে এরা ভাড়া চাইতেছে 1000 করে, তাও ধনবাড়ি নামাই দেবো। আমরা জামালপুর যাইতে আমার ঘরে ভাড়া লাগে সর্বোচ্চ 300 টাকা, এখন চাইতেছে 1000 টাকা। গেছে বাড়িদের সাথে অনেক ভালো যানজট। পল্লী বিদ্যুৎ থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো আমার আসতে। শেষ সময় জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। তবে বৈরী আবহাওয়ার কারণে ভোগান্তি বেড়েছে ক্রেতা বিক্রেতা সহ সবার। রাতভর বিক্রির পরেও হাটগুলোতে রয়েছে প্রচুর পশুর সরবরাহ। রাত পোহালেই ঈদ, তাই শেষ সময় সবাই কিনছেন পছন্দের প্রাণীটি। দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, আবার রয়েছে সন্তুষ্টিও। তবে অধিকাংশ হাটে পশু রাখার স্থানে পানি জমে বেকায়দার অবস্থা। হাটে পানি জমে কাদা তৈরি হওয়ার শুরু ও গরু ও খাসিগুলো সহ প্রাণীগুলো অনেকেই রাস্তায় এনে বিক্রি করছেন। তবে এবারের ঈদ নিয়ে বৈরী আবহাওয়ার পূর্বাভাস আগে থেকে থাকলেও হাটগুলোতে পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব চোখে পড়ে। দর্শক, এই মুহূর্তে উত্তরা দিয়াবাড়ি কোরবানি পশুর হাটে রয়েছেন সহকর্মী AR বাদল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাদল, দিয়াবাড়ির কোরবানি এই হাটে ক্রেতাদের উপস্থিতি বা দরদাম কেমন দেখছেন জানাবেন। ফারিয়া, ক্রেতাদের উপস্থিতি মোটামুটি আছে, যেহেতু সকালে বৃষ্টি ছিল সেই কারণে ক্রেতারা তেমন একটা আসেননি। তবে এখন আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ক্রেতাদের ভিড় বাড়ছে এবং হাটে প্রচুর পরিমাণে পশু রয়েছে। ক্রেতারা আসছেন এবং দরদাম করছেন। একটু আগে বলছিলেন যে হাটে পানি উঠেছে, ঠিক সেই পানি ওঠার কারণে আমরা কিন্তু এখানে উত্তরা সেন্টার যে মেট্রো রেল স্টেশন রয়েছে সেটার কাছে রয়েছি। এই স্টেশনের পাশেই আসলে হাটে পানি ওঠার কারণে গরুগুলো এখানে বিক্রেতারা নিয়ে এসেছেন। একটা গরুর বিষয়ে কথা বলতে চাই, এই গরুটার দাম কত চাচ্ছেন? দাম চাইছি ভাই 1,10,000 টাকা। কি গরু এটা? গাভী গরু 1,10,000। জি। মানুষ বলছে কত? মানুষ বলছে 70,000 টাকা। আপনি সার্ভেন কত হলো? আমি সারবার 90,000 টাকা হইলে। ধন্যবাদ। ফারিয়া, শুনছিলেন একটা দামের আন্দাজ। এটি যদিও গাভী, তারপরেও তারা বিক্রির জন্য নিয়ে এসেছেন এবং
এরকম বড় গরুর পাশাপাশি ছোট গরুও রয়েছে, কিন্তু ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই যারা শৌখিন ক্রেতা রয়েছেন, বিত্তবান রয়েছেন, তারা বলছেন যে দাম মোটামুটি হাতের নাগালে এবং কম, কিন্তু যারা বাজেট সাশ্রয় চাচ্ছেন তাদের ক্ষেত্রে তারা বলছেন যে দাম অনেকটাই বেশি। আর একটা গরু একটু দেখাতে চাই এবং এই গরুর ব্যাপারীর সাথে কথা বলতে চাই। এই গরুটার দাম আপনি কত চাচ্ছেন? 1,10,000। কি গরু এটা দেশি গরু। কত বলছে মানুষ? 80-85। আপনি ছাড়বেন কত? 95। 95 হলে ছাড়বেন। দেখছেন এটি একটু মোটামুটি একেবারে ছোটোর মধ্যেই মাঝারি সাইজের গরু। তো এই বড় গরুর পাশাপাশি এরকম গরুও রয়েছে, মানুষ দরদাম করে কিনছেন এবং বেশ জমে উঠেছে রাজধানীর হাটগুলোর কেনাকাটা। আমরা এর আগে আফতাবনগর হাটেও দেখেছি, সেখানেও মানুষের ভিড় রয়েছে এবং 300 ফিট যে হাট সেটিতেও আমরা গিয়েছিলাম, সেটিও বেশ ভরপুর একটি অবস্থায় রয়েছে। কিন্তু হাটগুলোতে পানি জমে ওঠার কারণে বিক্রেতা এবং ক্রেতাদের সবাইকে ভোগান্তি পোহাতে হচ্ছে, যে কারণে মূল হাট ছেড়েও কিন্তু সড়কগুলোতে এই হাট বসাতে হয়েছে এবং বিক্রেতারা বিক্রি করছেন। ফারিয়া। বাদল, আপনাকে ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।